মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্ত্রবিরতি, হরমুজে অচল অবস্থার জেরে জ্বালানি সংকট, এই এত কিছুর ভিড়েও বারবার আলোচনায় আসছে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের দূরত্ব। আবার দেখা যাচ্ছে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকেই বেশি ভরসা করছে তেহরান এবং ওয়াশিংটন। এই সব কিছু নিয়েই আমাদের আজকের এই আয়োজন। অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ফজলুল হালিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, শুরুতেই যেটা জানতে চাই, এই যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, সেখানে দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের মতো রাষ্ট্রগুলোর সাথে ইরানের একটা দূরত্ব বেড়েছে। উপসাগরীয় দেশগুলো, এই দেশগুলোর সাথে ইরানের যে দূরত্বের সমীকরণ, সেটিকে আসলে কিভাবে দেখছেন এবং এর পরিণতিটি আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে গত 2 দশকের বেশি সময় ধরে আমরা মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেটা যদি দেখি, সেখানে কিন্তু এক ধরনের পার্মানেন্ট কনফ্রন্টেশন ছিল। সেই জায়গা আপনি যদি বিবেচনায় নেন, তাহলে এখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো শুধু সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত নয়, অর্থাৎ সব রাষ্ট্রগুলোই, কাতার কিংবা আপনার ইজিপ্ট, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, অন্য সব রাষ্ট্রগুলোই, সৌদি আরব সহ, তারা চাচ্ছে এক ধরনের এই কনফ্রন্টেশন থেকে বের হয়ে যেতে। এর কারণ হচ্ছে আপনার তাদের যে এক সময় শুধুমাত্র এনার্জি নির্ভর যে অর্থনীতি ছিল, সেই জায়গা থেকে তারা মূলত বের হতে চায়। কারণ বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় যেমন ধরুন আপনি সৌদি আরব কিন্তু তার এনার্জি সেক্টরে যে তার হচ্ছে গিয়ে আপনার ইনকাম বলেন কিংবা তার যে অর্থনীতি বলেন, সেই জায়গা থেকে সে কিন্তু এখন ট্যুরিজমের দিকে যাচ্ছে, সে স্যাটেলাইট সিটি করতেছে, এরকমের অনেকগুলো প্রজেক্ট নিচ্ছে। অর্থাৎ তারা জানে যে একমাত্র এনার্জির উপরে নির্ভর করে থাকাই তার জন্য সুবিবেচিত হবে না। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের আপনি অন্য যে রাষ্ট্রের কথা বললেন, অর্থাৎ ইরান কিন্তু দীর্ঘদিন যাবৎ এক ধরনের জিওপলিটিক্যালি লোনলিনেস অবস্থায় রয়েছে, বিকজ অফ বিভিন্ন রকমের স্যাংশন কিংবা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর তাদেরকে এক ধরনের চেপে ধরে রাখা। তো এসব কারণে সেও কিন্তু এখন চাচ্ছে যে তার যে পরিমাণ, অর্থাৎ এখন এই যুদ্ধকে কেন্দ্র করে এসকেলেশন হচ্ছিল কিংবা আমরা যেটাকে কনফ্রন্টেশন বলি, কনফ্লিক্ট বলি, সেও কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসতে চায়। কারণ তার যে ইকোনমি কিংবা তার একই সাথে আপনার টিকে থাকার যে লড়াই, অর্থাৎ এই স্যাংশনের পরেও, এবং এত বড় একটা যুদ্ধ এবং বড় দুটি সুপার পাওয়ারের সাথে তার মানে রাইভাল যে সময়টা পার করেছে, সেই জায়গা থেকে কিন্তু তাকেও টিকে থাকতে হলে তারও এখন ডিএসকেলেশন দরকার। যে কারণে আপনি যেটা বললেন শুরুতে যে আসলে দূরত্ব তৈরি হচ্ছে কিনা, আমার কাছে কিন্তু এটা এরকম মনে হয় না। বরং এইটা একটা হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে কন্ট্রোল ডিপ্লোমেসির মধ্যে তারা আগাচ্ছে। অর্থাৎ সৌদি আরবিয়া কিংবা ইউএই, ইভেন অন্যান্য রাষ্ট্রগুলো আপনি খেয়াল করে দেখুন, গত যুদ্ধের সময় তাদের যে মার্কিন যে বেসগুলো ছিল সেখানে কিন্তু হামলা করা হয়েছে, অর্থাৎ ইরান হামলা করেছে। কিন্তু সেই রকমের যদি চিন্তা এই রাষ্ট্রগুলোর থাকতো, তাহলে কিন্তু তাদেরকে এটা পাল্টা হামলা করার কথা, কিন্তু তারা কিন্তু সেটি করেনি। এবং তাদের যে রিয়্যাক্ট করার কথা, যেভাবে রিয়্যাক্ট করার কথা, সেটা কিন্তু তারা করেনি এজন্য কারণ জানে যে মধ্যপ্রাচ্যে তারা, যেটা আমি বলছিলাম, যে দীর্ঘ সময় এক ধরনের কনফ্রন্টেশন ছিল, যার ফলে তাদের অর্থনীতি বলেন, ডেভেলপমেন্ট বলেন, এই সব জায়গায় কিন্তু মধ্যপ্রাচ্য পিছিয়ে যাচ্ছিল। এবং তারা এখন মনে করে যে আসলে এই পার্মানেন্ট যদি আমাদের এক ধরনের কনফ্লিক্ট এখানে কন্টিনিউ করে, তাহলে হচ্ছে এই পুরো ব্যবস্থাপনায়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে ধস নামবে, যেটা আপনার সৌদি আরবের জন্য যেমন প্রযোজ্য, আপনার আরব আমিরাতের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমনি ইরানের জন্য প্রযোজ্য। যে কারণে আমার মনে হচ্ছে, এবং আরও একটা বিষয় আছে যে ইরানকে কিন্তু তারাও, এই রাষ্ট্রগুলো কম ঘাটাতে চাচ্ছে বর্তমান এই উদ্ভূত পরিস্থিতিতে, এই যুদ্ধের পরে। অর্থাৎ কারণ হচ্ছে ইরান যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে সে কিন্তু এক ধরনের, আপনি বলতে পারেন যে একটা শ্যাডো এম্পায়ার তৈরি করে রেখেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। অর্থাৎ যেখানে দেখা যায় যে সে আপনার ইয়েমেনে, আপনার তারপরে হচ্ছে গিয়ে আপনার সিরিয়াতে, লেবাননে, অর্থাৎ তার যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে কিংবা এক্সিস অফ রেজিস্ট্যান্স যারা রয়েছে তাদের কথা বলছি, অর্থাৎ আপনার শিয়া মিলিশিয়া কিংবা হচ্ছে গিয়ে হুতিস, হিজবুল্লাহ, এদের কথা বলছি। কাজেই এই বিষয়গুলো কিন্তু সৌদি আরবেরও মাথায় রয়েছে এবং ইউএইরও মাথায় রয়েছে। যে কারণে তারা যে আসলে সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, ব্যাপারটা এরকমের না, বাট এক ধরনের মিসট্রাস্ট আছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। কিন্তু আবার এটাও ঠিক যে আগে যেই জায়গায় হচ্ছে গিয়ে সম্পর্কটা ছিল,
মধ্যপ্রাচ্যে আমরা জানতাম যে একটা সময় একটা রাইভাল ক্যারেক্টার ইরান এবং হচ্ছে গিয়ে সৌদি আরবিয়া, যেমন ধরুন আপনার এই ইয়েমেনের কথা বললাম, সিরিয়ার কথা বললাম, ইরাক যুদ্ধের কথা আমরা বলতে পারি, এই প্রত্যেকটা কিংবা লিবিয়ার কথা, এই প্রত্যেকটা যুদ্ধের সময় কিন্তু দেখা যায় যে সৌদি আরবের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল। বিইং এজ এ মুসলিম কান্ট্রি কিন্তু তারা কিন্তু তার রাইভাল ক্যারেক্টার হিসাবে ছিল, অর্থাৎ ইরানের রাইভাল ক্যারেক্টার। তো ইরানও কিন্তু আবার ঠিক একইভাবে দেখেন যে সে যখন বুঝতে পেরেছে যে তাকে সৌদি আরবিয়া কিংবা ইউএই সেই ট্রেডিশনাল কিংবা প্রথাগত যে জায়গা, সেই জায়গা থেকে তাকে সমর্থন করছে না, তখন কিন্তু তার এই যে বললাম আমি আপনার যে এক ধরনের শ্যাডো এম্পায়ার তৈরি করা, এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করা, তাদেরকে ইনভেস্ট করা, এবং এখন তো তারা প্রকাশ্যেই বলছে যে তারা এটাকে কন্টিনিউ করবে। অর্থাৎ এক ধরনের ব্যালেন্স তৈরি হয়েছে। সৌদি আরবও বুঝতে পারতেছে কিংবা সংযুক্ত আরব আমিরাতও বুঝতে পারতেছে যে শুধুমাত্র এক সময় যেটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তাদের যে নির্ভরতা, সেই জায়গা থেকে তাদেরকেও কিন্তু বের হয়ে আসতে হচ্ছে। ঠিক একইভাবে আবার দেখা যায় যে আপনার ইরানও কিন্তু এখন তার যে একই রকমের যে অ্যাপটিটিউড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, সেই জায়গা থেকে সেও কিন্তু অনেকটা নমনীয় হয়ে আসছে। কারণ হচ্ছে যেটা আমি বললাম যে এখন মূল জায়গাটা, যেমন মধ্যপ্রাচ্যের এক সময় আপনার সব কিছুকে কেন্দ্র করেছিল তাদের আইডিওলজি, তাদের রিলিজিয়ান, কিন্তু এখন সেটা নেই। এখন সেটা সৌদি আরবের বেলায়ও নেই কিংবা হচ্ছে গিয়ে ইরানের বেলায়ও নেই। এখন তারা ফোকাস এরিয়া হচ্ছে তাদের ইকোনমির দিকে, ইনফ্রাস্ট্রাকচার, কানেক্টিভিটি, এই সব বিষয়ের উপরে তারা জোর দিচ্ছে। কাজেই আমি এখন এটা আপনার সাথে একমত নই যে তারা একে অন্যের কাছ থেকে সরে যাচ্ছে না, বরং আমার মনে হচ্ছে যে এক ধরনের প্র্যাগমেটিক ডিপ্লোমেসি তারা কন্টিনিউ করতেছে এবং এক ধরনের কন্ট্রোলড হচ্ছে রিলেশন তারা রাখতে চাচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সে আছে, আবার পাশাপাশি আমি সৌদি আরবিয়ার কথা বলছি, আবার পাশাপাশি সে ইরানকেও খেপাতে চাচ্ছে না। কিন্তু আমরা যদি এভাবে জিনিসটা দেখি যে আসলে এই গালফ নেশনগুলা তারা যে ইরানের বিপক্ষে ছিল বা মানে যুক্তরাষ্ট্রকে যে ঘাঁটিগুলো ব্যবহার করতে দেওয়া হয়েছিল, আমরা তো এটা ধারণা করতেই পারি যে তারা আসলে নিরাপত্তার কথা চিন্তা করেছিল যে যুক্তরাষ্ট্র হয়তো তাদের প্রোটেক্ট করবে ইরান যদি কোনো ধরনের রিটেলিয়েটরি অ্যাটাকে যায়। যখন একের পর এক গালফ নেশনগুলোতে হামলা হলো, তখন কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের থেকে ওই রকম কোনো বিবৃতি দেখলাম না যে তারা একটা নির্দিষ্ট হামলা সমালোচনা করছে বা কি, যেটা আমরা ইউরোপে দেখলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তারা যে এই মুহূর্তে কন্ট্রোল ডিপ্লোমেসিটি নিচ্ছে, এটির কারণ কি মনে করেন স্যার, যে কেন তারা এই পলিসি? আসলে আমার কাছে এটা কন্ট্রোল বা এরকম কিছু আমি বলছি না, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকটা প্র্যাগমেটিক ডিপ্লোমেসির কথা। আমেরিকা ফার্স্ট যে পলিসি ছিল, সেই পলিসি থেকে তারা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এখন ইনওয়ার্ড আপনার লুকিং পলিসি যেটাকে আমরা বলি, সেদিকে তারা গিয়েছে। অর্থাৎ রিয়াক্ট করার কথা, যেভাবে করার কথা তারা হয়তো সেভাবে করেনি, বা এক্সপেকটেশন সকলের যে রকমের ছিল। এখন আমার কাছে যেটা মনে হয়, দেখুন যে এই বাস্তবতায় সেই জায়গায় কিন্তু আমেরিকাও নেই। কারণ হচ্ছে আমেরিকা শুরুতে ইসরায়েলের সাথে এই যুদ্ধে পার্টিসিপেট করলেও একটা পর্যায়ে কিন্তু সে রিয়েলাইজ করেছে, তার প্র্যাগমেটিক জায়গাটা সে বুঝতে পেরেছে, এবং সে চেয়েছিল এই জায়গা থেকে তার একটা এক্সিট ওয়ে খোঁজার। এবং সে যত দ্রুত, এবং আপনার মনে থাকার কথা, তা বারবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে এই যে পাকিস্তানের নেগোশিয়েট করা, বসা, কিংবা বিভিন্নভাবে তৃতীয় রাষ্ট্রগুলো দিয়ে নেগোশিয়েট করার চেষ্টা করা, অর্থাৎ যুদ্ধে এক ধরনের আমরা সিজফায়ারের যখন চেষ্টা দেখছি, তখন আসলে এটা বোঝাই যায় যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই যুদ্ধে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তিনি দুই হাউসেই, আপার হাউস কিংবা হচ্ছে সিনেট এবং হচ্ছে গিয়ে আপনার কংগ্রেস, দুই জায়গাতেই আটকে গিয়েছেন, অর্থাৎ বাজেট নিয়ে। কাজেই এই যুদ্ধটা আসলে এক ধরনের লক্ষ্য অর্জন করতে পারেনি, যেগুলো তারা বলছিল। লক্ষ্য অর্জন তো একদমই নয়। কারণ হচ্ছে যে লক্ষ্য অর্জন একদমই নয় এই জন্য, এই যুদ্ধের যে অবজেক্টিভ ছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রথম অবজেক্টিভ ছিল আপনি যেমনটা বললেন যে রেজিম চেঞ্জ, এরপরে দ্বিতীয় যে হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, এরপরে আপনি থার্ড যেটা আমরা বলতে পারি, যেটা সব থেকে এই যুদ্ধের আমার কাছে মনে হয় যে প্রাইম ইন্ডিকেটর আমরা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনার হরমুজ প্রণালী। এখন আপনি এই তিন জায়গার, প্রথমত আপনি রেজিম চেঞ্জ করতে পারেননি, দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে আপনি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বন্ধ করতে পারেননি, নাম্বার থার্ড যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে হরমুজ স্ট্রেইট অর স্ট্রেইট অফ হরমুজ। স্ট্রেইট অফ হরমুজে এসে আপনি যেটা করলেন, আপনি কিন্তু অ্যানাউন্সমেন্ট ছিল যুদ্ধের আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে, যে সেখানে প্রয়োজনে তারা গ্রাউন্ড ওয়ারে যাবে, হ্যাঁ, তাও তারা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীকে অবমুক্ত করবে কিংবা হচ্ছে গিয়ে ওপেন করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে পর্যন্ত সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সেটা করতে পেরেছে? না।
তার মানে হচ্ছে আপনার এই যুদ্ধের যে অবজেক্টিভসগুলো ছিল আপনি কোনোটাই সাকসেস কিংবা আপনার কোনো অ্যাচিভমেন্ট নেই। কাজেই এখান থেকে আপনার এক্সিট ওয়ে নেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে সেটাই তার আমি মনে করি যে সঠিক স্ট্র্যাটেজি ছিল। কারণ আমি যেটা বললাম যে আমেরিকা ফার্স্ট, তার যে ট্রেডিশনাল কিংবা কনভেনশনাল যে চিন্তা ছিল তাদের, অর্থাৎ আমেরিকা সারা পৃথিবীকে সব সেক্টরে আপনার লিড করবে, সেই জায়গা থেকে তারা এখন হচ্ছে গিয়ে ইনওয়ার্ড লুকিং পলিসি, অর্থাৎ সে তার নিজ রাষ্ট্রের মধ্যে এখন সে চিন্তা করতেছে তার অর্থনীতি কিভাবে হচ্ছে গিয়ে স্ট্যাবল করা যায়, তার অন্যান্য যে ইস্যু রয়েছে অর্থাৎ এনার্জি সিকিউরিটি কিভাবে তার এনশিওর করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে সে এখন মোর কনসেন্ট্রেট করতেছে রাদার দ্যান এক্সটার্নাল ইস্যু। আপনি যদি বিশ্ব প্রেক্ষাপট চিন্তা করেন যে পাকিস্তানের যে ভাবমূর্তি সেটি কিন্তু আসলে ওই অর্থে মধ্যস্থতাকারীর ভাবমূর্তি না, এবং সেটি পশ্চিমা বা ওয়েস্টার্ন মিডিয়ারই এক ধরনের ন্যারেটিভ যে পাকিস্তানকে যে চোখে দেখা হয় যে দক্ষিণ এশিয়ার এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে বা রাষ্ট্রটি আসলে সেনাপ্রধান দিয়ে নিয়ন্ত্রিত, এ ধরনের নানা জিনিসপত্র। তো এই যে আমরা পরপর দেখলাম যে এই যুদ্ধ থামানোর জন্য পাকিস্তানের যে উদ্যোগ এই নেগোসিয়েশনের, সেটি কি আসলে বিশ্বঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তিকে কিছুটা উন্নত করবে বা কোনোভাবে প্রভাবিত করবে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য দেশের প্রেক্ষাপটে, যেহেতু আস্থার জায়গাটি পাকিস্তানের ওপরই বেশি দেখাচ্ছে এই দুটো রাষ্ট্র? আচ্ছা, এখন পাকিস্তান নিয়ে কথা হচ্ছে, দেখুন পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হিসাবে এক সময়। আমি যে কথা বলছি এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন কোল্ড ওয়ার সময়কালীন যে পিরিয়ডটা বা যে সময়টা, সেই সময়ের প্রেক্ষাপট বা বাস্তবতায় পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ এবং জিওপলিটিক্যালিও। কিন্তু এখন যেটা সে করছে সেটা হচ্ছে গিয়ে তার এক ধরনের টিকে থাকার কূটনীতি, কিংবা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যেটা এটা কোনোভাবেই হচ্ছে অর্থাৎ লিডারশিপ না, অর্থাৎ নেতৃত্বের কূটনীতি না, বরং সারভাইভ করার কূটনীতি। অর্থাৎ সে চাচ্ছে তার ডিপ্লোমেসিটাকে রিকনস্ট্রাকশন করতে। এর কারণ কি? কারণ হচ্ছে পাকিস্তান যেই জায়গায় শুরুতে ছিল সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে, অর্থাৎ ওআইসি শুরু এবং মুসলিম রাষ্ট্রগুলোকে নেতৃত্ব দেওয়ার প্রবণতা, সেই জায়গা থেকে পাকিস্তান তার ইন্টারনাল যে কনফ্লিক্ট, অর্থাৎ তার বারবার রেজিম চেঞ্জ এবং মিলিটারি ইন্টারভেনশন এবং হচ্ছে তার খুবই নাজুক অর্থনীতি, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু পাকিস্তানকে এখন পাকিস্তানের আর্কিটেক্টও হচ্ছে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী, কাজেই পাকিস্তানের এই বর্তমান বাস্তবতায় মূলত তাদের একসময় তারা সিকিউরিটি পার্টনার হিসেবে ইউএস এর সাথে কাজ করেছে। আমরা বলতে পারি যে মানে কোল্ড ওয়ার থেকে শুরু করে আফগান ওয়ার পর্যন্ত, তাদের এই কনফ্লিক্ট পর্যন্ত তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সুসম্পর্ক ছিল, সেই জায়গাটায় তাদের এক ধরনের গুরুত্ব ছিল। কিন্তু এখন যেটা করার চেষ্টা করছে তারা এক ধরনের তাদের ডিপ্লোমেসিটাকে রিকনস্ট্রাকশন করা কিংবা রিভাইভ করার চেষ্টা করছে, অর্থাৎ এক ধরনের সারভাইভ করা। এটা লিডারশিপ না, অর্থাৎ এটা এখানে আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করছি যে ধরুন ইরান এবং ইসরায়েল কনফ্লিক্ট, এটার নেগোশিয়েট করার মতো রাষ্ট্র হতে পারে আপনার চায়না, হতে পারে হচ্ছে সোভিয়েত রাশিয়ান ফেডারেশন কিংবা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, কিন্তু সেই একই ভূমিকায় পাকিস্তানকে ভাবার কোনো কারণ নেই। পাকিস্তান এখানে যেটা করছে সেটা হচ্ছে গিয়ে তার, আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে সে তার বরং নিজের যে ডিপ্লোমেসিটা ছিল সেই ডিপ্লোমেসিটাকে এক ধরনের রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছে, সে তার ইমেজ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, হুইচ ইজ গুড। তার যে এই যে চেষ্টা কিংবা তার যে আপনার এক ধরনের ব্যালেন্স, অর্থাৎ দুই পক্ষের সাথে, ইরানের সাথেও তার যেহেতু বর্ডার রয়েছে, সিকিউরিটি ইস্যুজ রয়েছে, ঠিক তেমনি সৌদি আরবিয়ার সাথে তার প্রচুর আপনার মিলিটারি কোঅপারেশন রয়েছে এবং হচ্ছে গিয়ে তার ইনভেস্টমেন্টের একটা বিরাট জায়গা রয়েছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে পাকিস্তান আসলে ওই অটোনমি তার ডিপ্লোমেসিতে নেই। পাকিস্তান যে কোনো রাষ্ট্রের তৃতীয় রাষ্ট্র হয়ে নেগোশিয়েট করবে, কারণ পাকিস্তানের যে ফরেন পলিসি সেটা তো অটোনমি নেই, কারণ হচ্ছে এটা অটোনমি ফরেন পলিসি না, কারণ হচ্ছে সে আইএমএফ দ্বারা নিয়ন্ত্রিত, সে সৌদি আরবিয়া দ্বারা নিয়ন্ত্রিত, সে সিপিইসি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ চায়না দ্বারা সে নিয়ন্ত্রিত। তার কাজেই তার কিন্তু ওই অটোনমি নেই, তার কিন্তু ওই ফ্রিডম নেই যে সে চাইলেই বড় একটা কনফ্লিক্টের সে রেজলিউশন করতে পারবে, এই ধরনের স্ট্যাটাস আসলে পাকিস্তান বিলং করে না। বাট সে যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে গিয়ে তার এক ধরনের নিজের সারভাইভ করার চেষ্টা। আমরা দেখলাম যে সম্প্রতি পাকিস্তানের একটি চুক্তির বিষয়ে আসলে প্রকাশ পেল যে সৌদি আরবের সঙ্গে তাদের একটি গেল বছর চুক্তি হয়েছিল, এবং যে চুক্তির আওতায় খবরে বলছে যেটি যে ইরান যুদ্ধ চলাকালেই সৌদি আরবে সেনা পাঠানো, কিছু বিমান পাঠানো, বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো, এগুলো পাকিস্তান করেছে।
তো দেখা যাচ্ছে যে এই অঞ্চলের মানুষের যে ন্যারেটিভটি আসলে আমরা যদি সামাজিক মাধ্যমেও দেখি যে পাকিস্তান কি তাহলে আসলে দুমুখী ভূমিকা নিচ্ছে কিনা, দুপক্ষের সাথেই তারা আতাত করে চলছে, এক পক্ষকে তারা সমঝোতার কথা বলছে, আবার যে শত্রু যদি ইরানের পার্সপেক্টিভ থেকে দেখা হয় যে সৌদি আরব থেকে হামলা হচ্ছে, সেই সৌদি আরবে আবার অস্ত্র পাঠানো বা সামরিক এই যে চুক্তির যে বিষয়টি, আবার এই ব্যাখ্যাটিও আসলে আন্তর্জাতিক গণমাধ্যম দিচ্ছে যে এই চুক্তিটি তো গেল বছরের চুক্তি ছিল, চুক্তিটি যেহেতু স্বাক্ষর করা হয়েছে সুতরাং ডিপ্লোমেসির জায়গা থেকে তো পাকিস্তান চুক্তি থেকে সরে আসতে পারে না। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন এই বিশ্লেষণ? আমি এটাকে দ্বিমুখী বলবো না, এটা আমাদের ডিপ্লোমেসির ভাষায় এটাকে আপনি ব্যালেন্সিং ডিপ্লোমেসি বলতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে এটা এক ধরনের ব্যালেন্সিং গেম সে প্লে করছে। অর্থাৎ সে সৌদি আরব যেহেতু ইরানের সে রাইভাল ক্যারেক্টার, এবং ইরানকে দুই রাষ্ট্রকেই সে এক ধরনের ব্যালেন্স করে চলছে। অর্থাৎ ইরানকে কিন্তু সে তার বর্ডার, যেহেতু বিশাল একটা বর্ডার রয়েছে, তার সিকিউরিটি ইস্যুজ রয়েছে, এবং ইরানের সাথে তার পলিটিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রিলিজিয়াস আসপেক্টেও তার এক ধরনের সমন্বয় রয়েছে। ঠিক তেমনি আপনার সৌদি আরবের সাথে কিন্তু তার হিউজ হচ্ছে মিলিটারি কোঅপারেশন আছে, পাশাপাশি হচ্ছে কি তার সৌদি আরবের প্রচুর আপনার ইনভেস্টমেন্টও আছে, ইভেন আপনার অনেক এইডও আছে যার উপরে ডিপেন্ড করে পাকিস্তান টিকে আছে, সত্যি কথা। এবং গালফ নেশনগুলো শুধু তাই নয়, আপনার আমাদের যেমন রেমিটেন্সের কথা আমরা বলি, পাকিস্তানেরও কিন্তু রেমিটেন্সের একটা বিশাল অংশ না বলতে গেলে, মানে পুরো অংশটাই হচ্ছে কি আপনার মধ্যপ্রাচ্য থেকে আসে, এবং যেটা ডিপেন্ড মূলত হচ্ছে সৌদি আরবিয়া কিংবা ইউএইর উপরে। কাজেই পাকিস্তান যেটা চেষ্টা করছে সেটা রাষ্ট্র হিসাবে সঠিক, সে চাচ্ছে যে দুই রাষ্ট্রের মধ্যে এক ধরনের ব্যালেন্স করে, অর্থাৎ এইভাবে সে টিকে থাকা, অর্থাৎ দুই পক্ষের সাথেই সে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। এবং ডিপ্লোমেসিতে এটা আসলে দ্বিমুখী বলে কিছু নেই, এটা তার যে স্ট্যান্ডার্ড সে সেইটা মেনটেন করার চেষ্টা করছে দুই পক্ষকেই, এবং সে কোনো পক্ষকে উস্কে দিচ্ছে না, সে থামানোর চেষ্টা করছে। তো সেই জায়গাটাও আমাদের আমলে নিতে হবে। কাজেই পাকিস্তানের এই অবস্থানকে আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। স্যার, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এই যুদ্ধ তো আসলে কোন দিকে গড়াচ্ছে আমরা বুঝতেও পারছি না, নিশ্চয়ই একটা আপডেট আসবে হয়তো। এখন যুদ্ধটি যদি শেষ হয়ে যায় এবং যুদ্ধের পরে যদি আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর হয়, সেক্ষেত্রে এই গালফ রাষ্ট্রগুলোর সাথে ইরানের যে সম্পর্ক এই মুহূর্তে আছে, আমরা দেখেছি যে তাদের অয়েল রিফাইনারিতে হামলা হয়েছে, বিমানবন্দরে হামলা হয়েছে, সেই সম্পর্কটি নতুন করে জোড়া লাগার কোনো সম্ভাবনা দেখেন কিনা? অর্থাৎ আমি বলার চেষ্টা করছি, সংঘাত থেমে গেলে এই গালফ নেশনগুলোর সাথে ইরানের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, সেটিকে আরো কোনোভাবে রিভাইভ দেওয়ার সুযোগ আছে কিনা, বা সম্পর্ক কিছুটা সহনশীল জায়গায় পৌঁছাবে? এইটাকে আমি অবশ্যই ইতিবাচকভাবে দেখতে চাই এ কারণে যে ধরুন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এত দশক পরে হলেও তারা কিন্তু এখন রিয়েলাইজ করতে পেরেছে যে মূলত তাদের যে এক ধরনের, একসময় ফরেন পলিসিতে একটা কথাই ছিল যে উইথ ইউএসএ অর এগেইনস্ট ইউএসএ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এই নীতিতেই বিশ্বাসী ছিল। কিন্তু সেই জায়গা থেকে সব থেকে আসার জায়গা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, গালফ নেশনগুলো কিন্তু বের হয়ে আসছে, এবং এই বের হয়ে আসাটা কিন্তু খুবই সময়োচিত এবং খুবই প্র্যাগমেটিক ডিসিশন। কারণ এখনকার যে বাস্তবতা, যে পৃথিবীর দিকে আমরা হাঁটছি, সেই বাস্তবতায় হচ্ছে আপনার কোনোভাবেই এক রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকার মতো সুযোগ নেই, এবং যেখানে চায়নার মতো হচ্ছে আপনার রাইভাল ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সে কিন্তু এখন দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চেষ্টা করেছে এক ধরনের সিকিউরিটি কনসেন্ট্রেট করা, ওরিয়েন্টেড কাজ করা মধ্যপ্রাচ্যে, তারপরে হচ্ছে কি আপনার বলতে পারি আমরা মিলিটারি কোঅপারেশন, অর্থাৎ এই বিষয়গুলোকেই সে সহযোগিতা করতো মধ্যপ্রাচ্যে। কিন্তু চীন কিন্তু এখন সেটা করছে না। চীন কিন্তু আপনার বিভিন্ন প্রজেক্টের নামে, আমরা খুবই সিগনিফিকেন্টলি বলতে পারি যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে আপনার বেশ কিছু প্রজেক্টের মধ্য দিয়ে, ইভেন আপনি জানেন নিশ্চয়ই যে ইরান এবং সৌদি আরবের মধ্যে 2023 সালে যে আপনার সমঝোতা হয়, এবং দুই পক্ষের মধ্যে যে এক ধরনের কিন্তু আইস ব্রেকিং আমরা বলতে পারি, এবং সেই থেকে কিন্তু দেখা যায় যে সম্পর্কটা যেই জায়গায় আসছে, এবং এই রাষ্ট্রগুলোও কিন্তু এক ধরনের চীনের উপরে ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, ইকোনমিক বলেন, আপনি ট্রেড বলেন, তারপরে এনার্জি বলেন, সব কিছুর উপরে। তার মানে হচ্ছে গিয়ে চীনের উপরে যেমন ডিপেন্ডেন্সি হচ্ছে, রাশিয়ার উপরে হচ্ছে, ঠিক তেমনি সে ইরানকেও কিন্তু এত কিছু ঘটনার পরও, যেটা আপনি বলছিলেন যে তার
বেজে সে আক্রমণ করলো, একাধিকবার আক্রমণ করলো, কিন্তু সে কিন্তু সেই অর্থে রিটেলিয়েট করলো না। এর কারণ হচ্ছে সেও কিন্তু রিয়েলাইজ করতেছে ইরানের জায়গা থেকে যতটুকু করেছে, এবং সে আপনার এক ধরনের ডিসক্লেইমার দিয়েই আগে বলেছে যে এইটা আসলে পার্টিকুলার ওই রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের উপর আঘাত হানা। কাজেই যে এক্সকিউজই হোক না কেন, কিন্তু সে যদি চাইতো সে রিটেলিয়েট করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তার মানে হচ্ছে উভয় পক্ষের মধ্যে এক ধরনের সহনশীল মানসিকতা রয়েছে, এবং উভয় পক্ষই আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং এই জায়গা থেকে মধ্যপ্রাচ্য থেকে দিন যত যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় যে যারা ছিল তারা আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এখন টেলিভিশনের যারা দর্শক রয়েছেন তাদেরকেও সবাইকে শুভেচ্ছা।